কাঁদবেন না, ছেলে আপনাকে একটা আবদার করলে শুনবেন? ইফতেখারের মুখে না তাকিয়েই সে দুদিকে মাথা নাড়ে। কোনো আবদার সে শুনবে না, এইটুকু জবাব দিতে একদম ইচ্ছুক ছিল না। ইফতেখার হতাশার সাথে চোখে নামিয়ে আবার তার পানে তাকে উৎসুকভাবে জিজ্ঞেস করে, শ্রাবণ কোনো আবদার করলে শুনবেন? ফাতিহা এবার তার মুখের দিকে তাকায়, তারপরও মাথা নাড়ে দুদিকে। শুনবে না সে শ্রাবণের আবদারও। ইফতেখার মুখের হাসি স্পষ্ট করে জিজ্ঞেস করে, কেন শুনবেন না? বাচ্চাদের আবদার শুনতে ইচ্ছা করে না? ভয় লাগে। ইফতেখার বুঝতে পারে কোনো ভয় তিনি পেয়ে যাচ্ছেন। সে তো সেই ভয়ের কথাই বলতে চাইছিল, যা তিনি আন্দাজ করে ফেলেছেন ইতিমধ্যে, তাই বুঝি শুনতে চাইছে না। তবুও বলবে ইফতেখার, তবে গুছিয়ে বলার চেষ্টা করে, শ্রাবণ আপনার প্রিয় মেয়ে না? তাকে সংসারী হওয়ার কত পরামর্শ দেন, তবে তার সংসারটা আপনার সামনে থেকে দেখতে ইচ্ছা করে না? একটু ভাবুন তো, কেমন হয় যদি আপনি আর শ্রাবণ একটা বাড়িতে থাকেন, একটা সংসার গণ্ডিতে থাকেন, সময়ে অসময়ে ডেকে গল্প করেন, শ্রাবণ কাছ থেকে আপনার খেয়াল রাখলো, আপনি তার মতো আরো কয়েকটা বাচ্চা চোখের সামনে ঘোরাঘুরি করতে দেখেন, একটা জোটবদ্ধ পরিবার দেখেন, হাসি খুশি কোলাহল সবকিছু নিয়ে প্রতিদিন বেঁচে থাকেন। সুন্দর হয় না? ইচ্ছে হয় না একটু তেমন জীবন ধারণ করতে? এমন সংসারই তো জীবনে চেয়েছিল সে। স্বামী সন্তান পরিবার নিয়েই বাঁচার ইচ্ছে বনেছিল আপন ভুবনে। সেই প্রত্যাশা নিয়েই তো আপন পরিবার ফেলে চলে এসেছিল সেদিন। কিন্তু সব ইচ্ছে কি আর পূরণ হয়? কিছু ইচ্ছে তো এমন অলৌকিক স্বপ্ন হয়েই একটা জীবন কাটিয়ে দেয়। এই তো বুকে বাঁধা স্বপ্নের শেষটাই কিছুটা পূর্ণতা আনতে স্বপ্ন নিকেতন তাকে বরণ করে নিল। পথে পড়ে মরার ভয়টুকু সে এখন পায় না। ইফতেখারও এদিকে জবাব পায় না, তাই আবারও জানতে চাই, ইচ্ছে হয় না? না বাবা, না, এইসব ইচ্ছা সবার করতে নাই। তোমরা এমন কিছু আমার কাছে চাইও না। কেন ফেরাচ্ছেন শুধু শুধু? আপনি ওই বাড়ি যাবেন, আমি আপনাকে নিয়ে যাব। আপনার সংসারের একটা অংশ অন্তত আপনাকে অধিকার প্রাপ্ত করে তুলুক। আমি আবার আসব, আপনি আমায় ফেরাবেন না। আমি বাসায় কথা বলবো আপনাকে নিয়ে, তারপর এখানে কথা বলেও আপনাকে নিয়ে যাব। মাইয়াডারে না করছিলাম কাউরে কিছু জানাইতে, শুনলই না। আবারও কান্না করে ফাতিহা। ইফতেখার বেরিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে যায়, মাথায় হাত বুলিয়ে বলে, আল্লাহ সবার ভালোর জন্যই সবকিছু করেন। আপনাকেও একটা ভালো কিছু দেওয়ার জন্যই হয়তো একটা শ্রাবণ এসেছিল আপনার কাছে, আমাদের কাছে। আপনি কাঁদবেন না, পরিবারে ফিরে গেলেও ভালো থাকবেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার ভালো থাকার খেয়াল আমি রাখব। আপনি আপনার শ্রাবণের সাথে ভালো থাকবেন, শ্রাবণও ভালো থাকবে আপনাকে পেয়ে, আমরাও ভালো থাকবো আপনাকে ভালো থাকতে দেখে। আসি, এই ফলমূল সব খেয়ে শেষ করবেন, ওষুধের অনিয়ম করবেন না। ডাক্তার দেখে যায় প্রতিদিনই। মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দেয় ফাতিহা। ইফতেখার বিদায় নিয়ে চলে আসে। পরপরই মোটরসাইকেলে চড়ে রওনা হয় বাড়ির দিকে। বড় ছেলে বাড়ি নেই, ছোট ছেলে স্কুলে, মেয়েও স্কুলে, তার উপর পরিটাও চলে গেছে বাপের বাড়ি। অনেকদিন হয় যায় না, 2-3 দিন কাটিয়ে আসতে চেয়েছে। আজ মিস্ত্রিরাও আসেনি, মেঝের সবটা আস্তর করা হয়ে গেছে। 3-4 দিন সময় নিবে তাতে পানি জমা রেখে, পরে রং মিস্ত্রির কাজ চলবে। দুপুরে চেয়ারম্যান বাড়ি খাকা করছে একরকম জনশূন্যতায়। শ্রাবণ নীরব হয়ে বসে আছে এক ঘরে প্রায় বন্দি অবস্থায়, আর এদিকে খুঁটিয়ে খুঁটিয়ে কাজ চালিয়ে যাচ্ছে পারভিন। তারও মুখ জুড়ে কোনো শব্দ নেই, একদম নিস্তব্ধ প্রায় পরিবেশ। আফজাল হোসেনও যে সকালে নাস্তার পরপর বেরিয়েছেন, এই এলেন মধ্য দুপুরে। গোসল সেরে নামাজে গেলেন, ফিরে এলে থমথমে মুখে খাবার দিলেন পারভিন। চুপচাপ খেয়ে গেলেন তিনি। পারভিন তাকে খাবার দিয়ে নামাজে দাঁড়িয়ে গেছেন। নামাজ শেষ হতে হতে এদিকে খাওয়া শেষ আফজাল হোসেনের। দাঁত খিলাতে খিলাতে চিন্তায় মগ্ন হয়ে আছেন, বাইরে শূন্য দৃষ্টি রেখে ভেবে যাচ্ছেন কিছু। এরই মধ্যে পারভিন ভাবনা ছেদ ঘটায় কিছু বলতে চাই। বুকে ব্যথা নিয়ে থমথমে মুখে তিনি বলেন, আপনার সম্পর্কে নিজ থেকে যতটুকু জানাইছেন ততটুকুর বেশি জানার ইচ্ছা পর্যন্ত জাগেনি কোনোদিন। আজ কিছু জিগাইতে চাই। প্রশ্ন সন্তান করছে মায়ের কাছে, কোথাও কোনো গুঞ্জন উঠছে আমি কি আপনার দ্বিতীয় স্ত্রী? আকস্মিক রুক্ষ চোখে তাকায় আফজাল হোসেন। ময়লায় বুঝি ঘাটাঘাটি পড়েছে, তাই তো দুর্গন্ধ বাতাস ছুঁয়ে নিয়েছে। পারভিন প্রায় ভেজা চোখে তাকিয়েছে। নিরুত্তর ওই রুক্ষ চোখে চোখ রেখে ফোফানো গলায় বলে, আমি শুধু জানতাম সম্পর্ক হওয়ার ছিল, পরিবারের অমতের কারণে হয় নাই। কিন্তু হওয়ার পরেও কি কারণে আমার সংসার হইল এই ভিটায়? আর হইলই যখন, এত বছর পরে কেন অতীতের বাতাস দুয়ারে ধাক্কা খায়? কেন আমার সন্তানের লজ্জার কারণ হয় সেই সব?
আফজাল হোসেন বুঝতে দেরি করেন না, ইফতেখারই পারভিনকে করেছে তবে এই প্রশ্ন। এদিকে পারভিনের প্রায় কাঁদো কাঁদো ভাব, এদিকে ক্রোধের ভারে নেমে আসে আফজাল হোসেনের রুক্ষ চোখ, ঘাড় ঘুরিয়ে আবার সোজাসুজি এনে রাখে। পারভিন থেকে চুপ থাকতে দেখে আরো ব্যথিত হন, বলেন, আমি তো খুব যত্নে লালন করছিলাম এই সংসারটা, সুখের একটা নাটাই ধরে রাখছিলাম এত বছর যাবত। কেন অসুখের আগুন পড়লো আমার নাটায়ে? কি পাপ করছিলাম আমি? কিসের প্রতিদান পাইতাছি তবে? আফজাল হোসেন গম্ভীর মুখে বলেন, পোলা ভালো না, তাই তোমার নাটাইয়ে অসুখ লাগছে। দোষ যদি পোলা খুঁজে পায় তবে ভালো থাকবেই কেমনে? এত বড় হইয়া এইসব শুনে তাদের গায়ে লাগে না? এত বছর ধইরা বিশ্বাস গেড়ে রাখছি, তারপরও যদি আজ অবিশ্বাসের ফুলকি এসে আঘাত কইরা যায়, আমার গায়ে লাগে না? ঘ্যান ঘ্যান করো না, যাও। এমন না যে সব লুকায় রাখছি, গোপনে গোপনে সংসার সামলায় যাইতাছি। শুরুতেই জানাইছিলাম তোমারে। আপনি আমারে কোনোদিন বলেন নাই বিয়ে করছিলেন। সম্পর্ক ছিল তা তো জানো, বিয়ে করি আর না করি তাতে কি, জানলে থাকতো না এত বছর? এ প্রশ্নের জবাব নেই পারভিনের কাছে। থাকতো কি না সেটা তখন জানলে সিদ্ধান্তটাও তখনকার পরিস্থিতির ভিত্তিতেই নিতে পারত। এখন কি যাওয়ার কোনো কারণ খুঁজে পাওয়া যাবে? খুঁজবেই বা আবার কি জন্য? সবই তো তার এখানে। বুকে জমা একরাশ ব্যথা নিয়ে পারভিন চলে যায় তার কাছ থেকে। হাউমাউ করে কাঁদতে পারে না, কোনো সুস্পষ্ট যৌক্তিক কারণ নিজের সামনেই দাঁড় করাতে না পেরে, তবে কাঁদে, মনে মনে কাঁদে। বিশ্বাসের অমর্যাদা হওয়াই কাঁদে, সন্তানের গায়ে লজ্জার আঁচড় পড়বে তাই কাঁদে। বাচ্চারা বড় হয়েছে, এখন হুটহাট পিতামাতার সম্পর্কে লজ্জাকর কিছু জানলে তাদের গা জ্বালা করবে, মাথা নত হয়ে আসবে। লোকমুখে দুই কথা শুনলে লোকচক্ষু হতে দৃষ্টি সরে আসবে লজ্জায়। কেন করলেন তিনি এমন? খোলসা হয়ে যা লজ্জা দিবে তাদের, তা কেন তিনি গোপনে গেঁথে রাখলেন? এত বছর পরে এসব উঠে আসছে কেন? কার কি উদ্দেশ্য হাসিল হবে তাতে? ওই নারীর তো কোনো খোঁজই নেই আশেপাশে, তবে কেন ঘাটাঘাটি পড়েছে সেদিকে? ব্যথা বুকে চাপিয়ে রাখতে নিঃশ্বাসে কম্পন উঠে পারভিনের। হনহন পায়ে পরপরই আসে অর্পার ঘরে। শ্রাবণকে বসে থাকতে দেখে তীক্ষ্ণ চোখে তাকিয়ে শক্ত গলায় বলে, কি ক্ষতি করছিলাম তোমার? কি কারণে আমারে জ্বালাইতে আইছো? অন্যায়টা কি আমার? সুখের সংসারে কেন আগুন লাগাইতে আইছো? শ্রাবণ তার দিকে তাকিয়ে মুখোমুখি প্রত্যুত্তর করে, এসব কি বলছেন আম্মা? আমি তো আপনার কোনো ক্ষতি করতে আসিনি, আপনার সংসারে আগুন লাগাতেও আসিনি, আর না আপনাকে কোনো অপরাধের দোষী হিসেবে চিহ্নিত করেছি। আগুন লাগাইতেছ না তো কি করতেছো বৈশা বৈশা? তুমি আসার পর থেকে শান্তি নাই আমার দুয়ারে। সংসারটা কি আমার এমন লন্ডভন্ড ছিল? তার ছেলের সাথে নিঃশ্বাসে মৃদু হাসি ছাড়ে শ্রাবণ, বলে, এইটুকু শাস্তি আপনার সংসারে সয় না আম্মা? ওদিকে যে একটা নারীর পুরো জীবনটাই অশান্ত হয়ে রইল, তার ব্যথাটুকু তো একটু অনুভব করেন একটা নারী হওয়া সত্ত্বেই, যার সংসার জুড়েই আপনারা বসে আছেন এতটা সময়। কি বলতে চাও তুমি? হ্যাঁ, তার সংসার আমি ভাঙ্গা দিছি? আমি শুরুতেও আপনাকে দোষারোপ করিনি, এখনো করতে চাইছি না, কিন্তু নিজের ঘাড়ে দোষ টেনে নিতে আপনি বড্ড ব্যাকুল হয়ে আছেন। তার সংসারে আপনার কোনো প্রভাব আছে কিনা তা আপনিই ভালো জানেন। আমি শুধু এটুকুই জানি, এই সংসার ওনার প্রাপ্য। কার প্রাপ্য? কার সংসারে আয়সা তুমি কার প্রাপ্যতা দেখাও? মাতব্বরি কম করো। আসার পর থেকেই শান্তি খাইতে শুরু করছো, সবটা কথার মধ্যে মাতব্বরি চালান দাও। তোমারে কে ডাকছিল আমার সংসারে? দূর থেকে পোড়ার ঘাড়ে বৈশা মাথা নষ্ট করছো, এখন ঘরে আয়সা দিন রাত তারে সংসার ছাড়া করতাছো। উল্টাপাল্টা বলবেন না আম্মা, এসব কথা হয়তো আমার চেয়েও বেশি খারাপভাবে চাপতে পারে আপনার ছেলের ওপর। স্বাভাবিক ব্যাপারগুলো আপনি বরাবরই অস্বাভাবিক করে তোলার চেষ্টা করেন, সঠিক জায়গায় হাল চাষ করতে পারেন না। চ্যাটাং চ্যাটাং কথা চালাইও না। কোন হাল কোন জমিতে চাষ করা লাগে সেই সব তোমার শেখাইতে হইব না। নম্র স্বভাবের হইয়া থাকতে পারলে এই বাড়ি থাকো, আর না হয় দূর হও। কোনো অশান্তির ছায়া আমি বাড়ির সীমানায় রাখবো না। ঠোঁট কার্নিশে তার ছেলের হাসির জায়গায় শ্রাবণ, কেন জানি এখন আপনাকেও দোষারোপ করতে ইচ্ছে হয় আপনার স্বার্থপরতা মনোভাবের কারণে, কিন্তু করব না। হয়তোবা অতি কষ্টের চাপেই স্বার্থপর হয়ে যাচ্ছেন, একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করুন। আর হ্যাঁ, আমি আপনার ইচ্ছায় এই বাড়িতে আসিনি, তো আপনার ইচ্ছায় যাওয়ারও প্রশ্নই আসে না। কথা বলেই বসা থেকে কাঁথা টেনে শুয়ে পড়ে শ্রাবণ। পারভিন ক্ষিপ্ত হয়, আরো কান্না পায় মনের ক্ষিপ্ততায়। থমথমে মুখে হনহনিয়ে চলে যায় রান্নাঘরে। মাথায় হাত চেপে টেবিলে কোনোই ভর করে টুলে বসে থাকে আনমনে দুঃখের চাঁদের বুনতে। স্বামী ছেলে ছেলের বউ সব দিক থেকেই নিজেকে বড় অসুখী মনে হচ্ছে তার।
শ্রাবণ শুয়ে পড়লেও চোখে ঘুম নেই, মাথা ভর্তি দুশ্চিন্তা। এ বাড়িরও দুশ্চিন্তা, বাড়ির বাইরেরও দুশ্চিন্তা। কোন দিক রেখে কোন দিকের ব্যবস্থা আগে করা দরকার ভেবে পাচ্ছে না। প্রায় বিকাল হয়ে এসেছে। ইফতেখার ফিরেছে বাড়িতে। মোটরসাইকেলের শব্দে শ্রাবণ বাইরে ফিরে তাকিয়েছে। প্রায় শোয়া থেকে উঠে হাত মুখ ধুয়ে এসেছিল বাইরে থেকে। হাতে গামছা নিয়ে দরজার দিকে তাকিয়ে থাকে সে। ইফতেখার তার দৃষ্টির সামনে দিয়েই পাশের রুমে গেল। পোশাকাদি নিয়ে আবারও দৃষ্টির সামনে দিয়েই বেরিয়ে গেল বাইরের বাথরুমের উদ্দেশ্যে। আসা যাওয়ায় একবারও তাকালো না এই ঘরে, অথচ এতটা সময় শ্রাবণ সেদিকেই চোখ রেখে বসেছিল। সামনে দিয়ে হেঁটে যাওয়া লোকটা ব্যস্ত, আর বসে থাকা শ্রাবণ চিন্তিত। ইফতেখার গোসল সেরে আবার ঘরে যাওয়ার সময় তাকিয়েছে অর্পার ঘরে। শ্রাবণকে দেখে গেছে, বলেনি কিছুই, তবে ঘরে গিয়ে একটু পরেই ডাকলো। এই ঘর থেকে শুনে শ্রাবণ উঠে গেছে তার কাছে। ডেকেছিলেন? শ্রাবণ চুপচাপ চলে যায় রান্নাঘরে। পারভিন একইভাবে এখানে বসা, দৃষ্টিগাথা জানালার বাইরে। শ্রাবণের উপস্থিতি টের পেলেও তাকায়নি সেদিকে। শ্রাবণ চুপচাপ ইফতেখারের খাবার নিয়ে চলে গেল। খেতে বসতে গিয়ে ইফতেখার জিজ্ঞেস করে, মন খারাপ নাকি? না, কোথায় ছিলেন? সকালে নাস্তাও তো করলেন না, বাইরে খেয়েছেন? খাইনি, ভুলে গিয়েছিলাম, নাস্তা করা হয়নি। ভালোই তো। ইফতেখার আবার তার মুখে তাকিয়ে শঙ্কিত হয়। তোমার শরীর খারাপ? না, আমি ঠিক আছি। ব্যাঠিক লাগছে, মনই খারাপ। তার কথা শুনে মৃদু হাসির চেষ্টা করে শ্রাবণ। ইফতেখার বলে, মন খারাপ করো না, স্বপ্ন নিকেতনে গেছিলাম আজ, আম্মাকে নিয়ে আসবো খুব শীঘ্রই বাড়িতে। শ্রাবণ একটু বিস্ময় নিয়েই তাকিয়ে থাকে তার মুখে। কাল গিয়ে আবার আজই চলে গেল। মনে মনে আন্দাজ করে, খুবই গভীরতার সাথে দায়িত্ব নিতে চাইছে লোকটা। নেতিবাচক প্রভাবের কিছু দেখছে না তার মনোভাবে। যতটা সহজ মনে করছেন ততটা সহজ সফল হবে না তো এই লড়াইয়ে। ওনার নিজ আম্মাই তো বিপরীত আচরণ করে গেল একটু আগে। ইফতেখার তার দিকে লক্ষ্য করতেই দেখে নিষ্পলক তাকিয়ে আছে শ্রাবণ, তাই জিজ্ঞেস করে, কি? একা একা লড়তে যাবেন না। মানে? আব্বা আম্মা না চাইলে ওনাকে আনতে যাবেন না। আমি আব্বার সাথে কথা বলবো। আম্মার সাথেও সহজ হয়ে নিতে হবে। আপনি ওনাকে নিয়ে এলেন আর উনি এসে আপত্তিকর পরিস্থিতি দেখলে বিভ্রান্ত হবেন, মানসিক অশান্তিতে ভুগবেন। আর মানসিক অস্থিরতা মানুষের দৈহিক ক্ষতিও সাধিত করে ফেলে। এমন কিছু যেন না হয়, তবেই আনতে যাবেন। নয়তো সেখানেই তিনি ভালো আছেন, ভালো থাকবেন। বাড়ি এলেই ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। হবে না। আপনি যতটা সহজ ভাবছেন ততটা সহজও না। বাড়ি পর্যন্ত তো ওনাকে মানিয়ে নিয়ে আসতে পারবেন, কিন্তু সুখের ভরসাটুকু আপনি একা হতে পারবেন না। এখানে মুখ্য ভূমিকা থাকতে হবে আপনার আব্বার। তিনি না আনলে কাউকে আনতে হবে না। এ বাড়ির সাথে ওনার সম্পর্কই আব্বাকে ঘিরে। আর আপনি আব্বাকে জোর করতেও যাবেন না। এমন যেন না হয় আপনার পাশে তিনি বাধ্য হন। মানুষ বাধ্য হয়ে কখনো দুটি কথাও হাসি মুখে বলতে পারে না। জানেন তো, আম্মা এমনিতেই একজন অসুস্থ মানুষ। ওনার দরকার সাপোর্ট, উল্টো যেন অতিরিক্ত চাপ সৃষ্টি না হয়, সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। ইফতেখার চুপচাপ খেতে থাকে। একটু দুশ্চিন্তায় মাথা চেপে যায়। সে যে গেল, তিনি তো কাঁদলেন। আবার না কান্নার কারণে অসুস্থতা বেড়ে আসে, নাকি একটু সাপোর্ট মনে করে শান্তি পাবেন, ভাবতে থাকে সে। বাবার সাথে কথা বলতে গিয়েছিল ইফতেখার, যাওয়ার সময় শান্ত মেজাজে গেলেও বেরিয়েছে গলা উঁচিয়ে কতক্ষণ মেজাজ দেখিয়ে। বলেছিল ফাতিহাকে নিয়ে আসবে সে। আফজাল হোসেন তাকে নিয়ে আসার স্বীকৃতি দিলেন না। তিনি এমন অন্যায় কেন করলেন? ছেলের কাছে তার জবাবদিহিতা করলেন না। তার মাকে ঠকিয়েছে, তাদেরকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে, সেজন্য কতক্ষণ চেঁচামেচি করে গেল। আফজাল হোসেন ধমক দিলেই হনহনিয়ে বেরিয়ে গেল। সাথে এও বলে গেল সে আনবেই ফাতিহাকে এই বাড়ি। শ্রাবণ পাশের ঘর হতে সবই শুনছিল, তাদের সম্মুখে আসেনি। ইফতেখার মেজাজি লোক, সে জানে তো, তাই আগেই সন্দেহ করছিল। বাবার সাথে রাগ দেখাতেও দেরি করবে না সে, হলেও তাই। আর তাই আরও এক ধাপ হতাশা পুষে বসে রইল। এত জেদ কেন ওনার? ইফতেখার সেই যে সন্ধ্যার আগে বেরিয়েছে, বাড়ি ফিরেছে একদম ঘুমানোর সময়। পারভিনের মন মলিন, তাই রান্নাটাও নিজ দায়িত্বে নিজ হাতে করে নিয়েছে শ্রাবণ একা একা। আজ এই ঘরের বাচ্চাদেরও মন মলিন। মলিন মন বিপুর, মলিন অর্পারও। যার ইচ্ছে হয়েছে খাবার খেয়েছে, যার হয়নি খায়নি। আফজাল হোসেনের খাবারটা ঘরে দিয়ে গেছে শ্রাবণ নিজেই। আফজাল হোসেন তাকে দেখেও কিছু বলেননি, চুপচাপ ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। মুখগহ্বরে দেবে ছিল রাগ, হয়তো স্ত্রীর প্রতি, না হয় পুত্রের প্রতি, কিন্তু পুত্রবধূর প্রতি ওনার এই রাগ। ইফতেখার বাড়ি এলে শ্রাবণ বেরিয়ে এসেছে অর্পার ঘর থেকে। বিপু মশারি টানিয়ে ঘুমিয়ে পড়েছে, তাই বলল, রান্নাঘরে আসুন, সেখানে খাবার দিচ্ছি। একবার দরজার দিকে তাকিয়ে ঘুমাতে যাওয়ার জন্য ব্যস্ত থেকে ইফতেখার বলল, খাবো না। খাবারগুলো নষ্ট হবে। ঘুমাও গিয়ে।
আপনার জন্যই জেগেছিলাম, আসুন তাড়াতাড়ি। আমি খাবো না, গিয়ে ঘুমিয়ে থাকো। আমি খাইনি কিন্তু। বারবার বলায় বিরক্তি ও হতাশিত চোখে তাকায় সে। শ্রাবণ তার চোখে উপেক্ষা করে বলে যায়। 2 মিনিট অপেক্ষা করব। বিরক্তিকর একটা নিঃশ্বাস ফেলে সেও হনহন পায়ে রান্নাঘরে যায় কয়েক সেকেন্ডের মধ্যেই। দুজনেরই খাওয়া হয় চুপচাপ। মন মলিন থাকলেও একের পর এক ঘরের সবাই খেলো। মুখে খাবার তুলল না শুধু পারভিন। শ্রাবণ একাধিকবার ডেকেছিল, অর্পাকে দিয়ে খাবারও পাঠিয়েছিল, উল্টো ধমক দিয়ে তাড়িয়েছেন। পরবর্তী সকাল হতে কিছুটা স্বাভাবিক হয়েছেন, রান্নাটাও নিজেই বসিয়েছেন। টানা 2 দিন যাবৎ এমন থমথমে রয়ে গেল পরিবেশ। এ সময় পরি ফিরে এসেই যেন শোকাবহ পেল। আন্দাজে সময় নেয় না, কিছু হয়েছে। অর্পাকেই খোঁচা মেরে জেনে নেয় চেয়ারম্যান কাকার গুপ্ত কাহিনী। নাক ছিটকায় মনে মনে, মায়া হয় বাকিদের মুখে তাকালে। পরবর্তী দিন শ্রাবণের কাছেও ঘেঁষে গেছে এই ব্যাপার নিয়ে। ফাতিহা নিয়ে জানার আগ্রহ তার মনে বেড়েই চলেছে প্রচুর। শ্রাবণ তখন বই হাতে আনমনে তাকিয়েছিল জানালার বাইরে। পরি এসে জিজ্ঞেস করে, ভাবি চা খাইবেন? শ্রাবণের ধ্যান ভগ্ন হলে সে ফিরে তাকিয়ে বলে, না, আপনার ভাইজান ঘুম থেকে উঠেছে? উঠে নাই, এত রাত করে বাড়ি আইলো কে ভাইজান? আপনি আসার পর তো একদিনও দেখলাম না দেরি করতে। শ্রাবণ মুখে সৌজন্যের হাসি এলিয়ে বলে, ফিরেছিল তো একদিন, কোথায় যেন ঘুরতে গেল সেদিন, ফিরতে রাত হলো। ওইটা হালকার উপর ঝাপসা। শ্রাবণ বইয়ের পাতা অযথা উল্টাতে উল্টাতে বলল, গাড়ির ব্যবস্থা করতে গিয়েছিল মালামাল আনানোর জন্য, তাই দেরি হয়েছে নাকি? ও, ভাত খাইবেন? নিয়ে আসি? না, একটু পরে খাই। রুটি আনি তবে? শ্রাবণ তার মুখে মনোযোগ সহিত তাকিয়ে বলে, আমি খাওয়ার হলে নিজেই নিয়ে খাবো। আমার কোনো প্রয়োজন হতে পারে, আমাকে সহযোগিতা করো, অন্যদের দিকে খেয়াল রাখো। পরি এসে পাশে বসে যায়। তা তো রাখুমি, আপনিও তো এই বাড়ির সদস্য, আপনার খেয়াল রাখতে হইব না? তবে তাছাড়া ভাইজান কত কয় ভাবির খেয়াল রাখিস, সেই জন্যও তো আলাদা একটা দায়িত্বে থাকতে হইব। পরি আইছে সবার খেয়াল রাখতে, দরকার হলে খালি কইবেন একবার। আচ্ছা, যখন দরকার হবে ডাকবো। ভাবি একটা কথা বলেন তো দেখি। কি? পরি ফিসফিসিয়ে গলায় বলে, কাকাই যে আর একটা বিয়া করছে এটা তো সত্যি, তাই না? তাও নাকি আবার সাত্তার কাকার বোন হেই কাকি। ও বেডি শহরে গেল কেমনে? তাগো কি আত্মীয় আছে শহরে? শ্রাবণ এতক্ষণে পরিষ্কার হয় তার কাজ ঘেঁষার উদ্দেশ্য নিয়ে। বইটা বন্ধ করে বলে, এই ছিল আপনার মনে? মুখ টিপে হাসে পরি, বলে, আমার খুব ইচ্ছা করতেছে তারে দেখতে। ওনার তকদিরে যদি সংসার অধিকার লেখা থাকে, তবে তিনি আসবেন আপনার ইচ্ছে পূরণ করতে। আল্লাহ, 200 দিন কেমনে সংসার করব এক বাড়ির? সম্ভব হলে কত ভাবেই করা যায়। ওনার পোলাপান কয়জন? সব বড় বড়ই। তিনি নিঃসন্তান। ওই জন্যেই তবে কাকায় আর এক বিয়া কইরা লইছে। তোমার কথা কেন মানুষ গুরুত্ব কম দেয় জানো? এই অতিরিক্ত কথার জন্যই। পরি যেন দমে যায় কিছুটা, তবে শ্রাবণ কারণ জানায় তাকে উল্টাপাল্টা না ভাবার জন্য। নব দাম্পত্য জীবনে ঝগড়া করেই তোমার কাকা ওনাকে শহরে রেখে চলে এসছে, আর ওনাকে শহরে নিয়েও গিয়েছিলেন তিনি। এরপর আর খোঁজ নেননি কোনো। বুঝতে পেরেছো ব্যাপারটা? বাইরে গিয়ে এসব কুমন্তব্য করো না। এক কথায় মানুষ হাজার কথাও বানিয়ে যায়, জটলা পাকায়। না না, এই বাড়ির কোনো কথা আমি বাইরে গিয়া কই না, তবে বাইরের অনেক কথাই এই বাড়ি কইয়া দেই, বিশেষ করে আম্মার কাছে। মৃদু হাসির সাথে শ্রাবণ বলে, এটাও বাজে অভ্যাস, এভাবেই তো রটারটি হয়। তবে কামড়া কাকাই ভালা করে নাই। বেডিরে ফালাইয়া যখন আইব নিলই কে, ঝগড়াঝাটির লাইগা ছাইড়া দেওয়া লাগে। এটাই জীবন থেকে পাওয়া শিক্ষা, মাথায় রেখো ভবিষ্যতের জন্য। তুমিও তো কখনো উঠবে কোনো সংসারে। ধুর, কেন সংসার করার ইচ্ছা নেই? লাজুক হেসে পরি জবাব দেয়, হেডা পরেরটা পরে দেখা যাইব। আমগো তোতা পাখির কি খবর? কান্তা বানু আর আইব বুঝি জিন্দেগিতে? আর ফুপুর লগেই ভারী ঝঞ্ঝাট। আবারও বেশি কথা, তোমার খবর তুমি দেখো, যাও। যাইতাছি। পরি উঠে চলে যায়। দরজার বাইরে থেকে আবার ফিরে এসে ফিসফিস করে, ভাবি ওই বেডির আপনি দেখছেন? কাকে? আরে কাকাই যে বিয়া করছে। তোমার কি হয় তিনি বেডি বেডি বলে যাচ্ছ? এগুলো কেমন শোনায়? সম্বোধন করতে কি সমস্যা? আচ্ছা, সরি। ওই কাকিরা আপনি দেখছেন? ওনাকে আম্মাই বলবে, দেখেছি আমি ওনাকে। অনেক সুন্দর।
ব্যথিত আঘাতপ্রাপ্ত মানুষদের কখনোই সুন্দর দেখায় না। এই যে তুমি আমাকে সুন্দর সুন্দর বলে বেড়াও, যখন চারদিকের আঘাত আমার উপর চাপ সৃষ্টি করবে তখনই আমাকেও আর সুন্দর বলে প্রশংসা করতে পারবে না। হো, তা তো আছে। উনি কি বুড়া না জোয়ান? তার আগ্রহের কমতি দেখছেন না শ্রাবণ, তাই আবারও মৃদু হেসে ফেলে, বলে, তিনি অসুস্থ, তাই দেখতে বৃদ্ধ প্রায়, কিন্তু বয়স কম, তোমার এই আম্মার মতোই বয়সী। ও আচ্ছা। চলে যায় পড়ি। শ্রাবণ নিজের ফোনটা চার্জার কানেক্ট করে। এটা আবার কাস্টমার কেয়ারে নিতে হবে, কথা বোঝাই যায় না। টুকিটাকি সমস্যাও মিটছে না যেন। ফোনের ওপারের সমস্যা তো আরও ব্যাপক ভেজালপূর্ণ হয়ে গেল। তাকে আবার শহরে যেতে হবে। বসে থাকতে থাকতে পা দুটো অবশ হয়ে আসে যেন ফাতিহার। শরীরে জোর পায় না যে নিজে নিজে একটু হাঁটাচলা করবে। শিখা এসে সকাল বিকেল হাঁটাচলা করিয়ে যায় ধরে ধরে। আজ সকালে হাঁটার পরও আবার বসতেই পা ঝিমঝিম করছে। দুপুরে গোসল করানো হলেও আবারও একটু হাঁটতে চায়। ভবনের ছাউনির ভেতরে কিছুক্ষণ হাঁটিয়ে এইমাত্র বসিয়ে দিয়ে গেল শিখা। এমনই দরজায় ছায়া পড়ে অনাকাঙ্ক্ষিত সেই অবয়বে। দেখতেই চোখ দুটো বিশালাকৃতি ধারণ করেছে। বুকের ভিতর শুরু হয়েছে দুরু দুরু কম্পন। নিঃশ্বাস কাঁপে। চোখ জলে টইটুম্পুর হয়ে আসে আফজাল হোসেনের প্রবেশ গতির পালাক্রমে। ধীর পায়ে হাঁটতে হাঁটতেই তিনি তার আসন পর্যন্ত পৌঁছান। বহু বছর পর দেখা বহু পরিবর্তনের সাথে, বহু সময়ের ব্যবধানে মুখোমুখি হওয়া তাদের। ফাতিহার গাল গড়িয়ে অশ্রু যাচ্ছে নিঃশব্দে অনবরত। আফজাল হোসেন বামে তাকিয়ে দেখেন, পারিপার্শ্বিক অবস্থা দেখেন। বাইরেও দেখতে দেখতে এসেছেন। এমন কত মানুষেরই আশ্রয় ছাদের নিচে। ফাতিহার হাতে পায়েও যেন কম্পন ধরে যাচ্ছে। নিজের অস্বাভাবিক অবস্থা স্পষ্ট নিজের কাছে। এত অস্থিরতার ভার নিতে পারছে না যেন। দূরত্ব কমিয়ে কাছাকাছি এসে দাঁড়ায় আফজাল হোসেন। ফাতিহা কিছু বলার মতো সামর্থ্য রাখে না। একটা সালাম উচ্চারিত হচ্ছে না তার মুখে। থমথমে মুখে আফজাল হোসেনে জিজ্ঞেস করেন, কেমন আছো? জবাব দেওয়া হয় না ফাতিহার। দৃষ্টি নত রেখে কান্নার বেগে যেন কাঁপতে থাকে। এই মানুষটার শেষ দেখা এবং আজ দেখার মধ্যবর্তী সময়ের ফেলে আসা জীবন কিভাবে কাটিয়ে এলো তা যেন হুড় করে চোখের সামনে দৃশ্যমান হচ্ছে। এক একটা দৃশ্য হৃদয়কে কুপিয়ে বিক্ষত করে যাচ্ছে। ব্যথা সয় না, পুনরায় দেখা হওয়ার সুখও সয় না। কান্না চাপানোর আপ্রাণ চেষ্টা, বৃথা চেষ্টা। দেয়ালের পাশে টুল দেখতে পেয়ে টেনে নেয় আফজাল হোসেন। কিছুক্ষণ বসে থাকে চুপচাপ, দেখতে থাকেন। ফাতিহার কান্নাকাটি কোনো পর্যায়ে গিয়ে থামে। দেখতে থাকেন আশপাশও। ফাতিহার সময় নিয়ে কান্না থামায়। শ্বাস প্রশ্বাসের গতি অস্বাভাবিক। কান্না চাপিয়ে যাওয়ার চেষ্টা সুস্পষ্ট নিঃশ্বাসে নিঃশ্বাসে। দৃষ্টি উঠে না আর উপরে। ভেজা গলায় জিজ্ঞেস করে, আপনি কেমন আছেন? ভালোই আছি, আবার নাইও। সেদিনও থাকতে দাও নাই, আজও পারতেছি না। বুকের ভেতর টিরটির করে উঠে ব্যথায়। নিঃশ্বাস আটকে আসতে চায়। আবারও দোষ অর্পণ ও সেই দেওয়া অপবাদের ভারে। আবারও কান্নার জোয়ার ওঠার পালা ফাতিহার। আফজাল হোসেন সেই সুযোগ তাকে দেয় না। গম্ভীর মুখেই বলে, স্যার ভাই যখন ফেরার কি দরকার ছিল, ফির ভাই যখন সারার কি দরকার ছিল? আমি তো আপনারে সারি নাই। হ্যাঁ, দোষ আমার গাড়িই চাপছে, ভালো করেই চাপছে। আমি সেদিনও আপনারে বিশ্বাস করাইতে পারি নাই। আজও পেরে ওঠার শক্তি নাই। এতকাল এমনি এমনি পার করছো, তবে ফিরো নাই কে? এত বছরের পথ চিনতে পারো নাই? পথ চেনার কি দরকার? আপনি তো খোঁজেন নাই। আর কার কাছে ফিরতাম আমি? মুখে আঁচল চাপা দিয়ে কান্না চাপার চেষ্টা করে ফাতিহা। আফজাল হোসেন গম্ভীর হয়ে নিশ্চুপ বসে থাকেন মিনিট খানেক। তারপর আবার কণ্ঠে বাক্য তোলেন, খুঁজছিলাম বছরখানেক পরে, পাই নাই। ভাবছি বিয়ে করে নিছো, সহজ একটা সংসার পাইছো, ভালোই আছো। ছি ছি, আপনারে ছাড়া জীবনে কাউরে নিয়ে ভাবতেই পারলাম না। সারা জীবন আপনার দেওয়া অপবাদ ঘাড়ে চাপাই রাখলাম, তবুও পারলাম না। তো আর শ্রাবণীরে কি জন্য পাঠাইলা? ঠোঁটের সাথে কণ্ঠ কাঁপে ফাতিহার। একটু সময় নিয়ে জবাব দেয় আফজাল হোসেনের জিজ্ঞাসার, আমি তো শ্রাবণের পাঠাই নাই, সে স্বেচ্ছায় গেছে। আমি তারে আপন ভেবে জানাইছিলাম মাত্র। আমার জীবন পড়তে চাইছে সে। জীবনের শেষেই তো কাত হইয়া রইছি, তাই কাউরে পড়ার সুযোগ দিছি। আপন মানুষ তো পাশে পাইলাম না। এই মাইয়াটা আমার আপন হয়ে রইছিল। যতদিন ধরে আমি এই ছাদের নিচে আছি ততদিন। হু শব্দে আবারও কাঁদেন ফাতিহা। আফজাল হোসেনের মাথায় ধরা দেয়, এখানেই তবে কাজ করত শ্রাবণ। এনজিওতে ছিল, বলেছিল যে। তিনি ফাতিহার দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, শ্রাবণ তোমার কোনো আত্মীয় না? আমার আত্মার আত্মীয়, মানবতার মণি। অকর্মক, দুর্বল, দুশ্চরিত্রা ফাতিহা হারাইছেন, আপনি সুখী হইছেন। কিন্তু এই শ্রাবণ
হারাইতে দিয়েন না কখনো। মুক্তার চাইতেও উজ্জ্বল মাইয়া, ফুলের চাইতেও সুন্দর সুগন্ধা। এই শ্রাবণ হারাইয়েন না ভুলেও। আপনার সংসার আজীবন সুন্দর থাকব, আপনার ছেলে সর্বোচ্চ সুখী হইব। এই সুখের পাখি আর পাইবেন না, শ্রাবণ হারাইতে দিয়েন না। দুশ্চরিত্র শব্দটার হৃদয়ে করাঘাত করল আফজাল হোসেনের। সেই দিন এখনো ভুলেনি সেও, কিন্তু ভাবনা মিথ্যা হয়ে দাঁড়িয়েছে যেন এত বছর পর ফাতিহাকে এই অবস্থায় দেখে। তবুও যেন বিশ্বাস হতে চায় না সে জীবনটা একাকী এই গণ্ডিতে কাটিয়েছে। আবার অবিশ্বাসের নিশ্চয়তাও মনে হানতে চায় না। তবে সেখানেই কেন? তারও তো কোনো সংসার খুঁজে নেওয়ার কথা। আবারও কিছুক্ষণ নিশ্চুপ থাকেন এই দোটানার মধ্যে। তারপরে যখন নীরবতা ভাঙলেন, বিড়বিড়ানো কথা বললেন শ্রাবণ নিয়ে। দেখতাছি তো সুখের দূর কদ্দূর। ফাতিহা কোনো কথা বলে না, বুঝে ওঠে না ঠিক কি অসুখ বাঁধিয়ে রেখেছে শ্রাবণ। সে চোখ বন্ধ রেখে বিশ্বাসের পোক্ত কণ্ঠে বলতে পারে, শ্রাবণ সুখের কারণ হতে পারে, অসুখের কারণ না। কেননা অসুখের কারণের শ্রাবণকে সে চিনে না। আফজাল হোসেন গম্ভীর অবস্থাতেই বসে থাকেন, বুঝে উঠতে পারেন না যেন কি করবেন আর কি বলবেনই। তিনি জন্মেছিলেন এক জীবনে, যখন ফাতিহার সাথে প্রেমময় সম্পর্ক ছিল, তখন সেই জীবন ছেড়ে ফাতিহাকে নিয়েও এক জীবনই পার করেন। কোনো অতিরিক্ত টানাটানি কিংবা ভাবাভাবি নেই। ফাতিহাকে ছেড়ে গেলেন, তখনও তিনি পারভিনকে নিয়ে এক জীবনেই গেঁথে রইলেন। অথচ আজ প্রথমবারের মতো যেন একাধিক জীবনের টানাকাড়া উপলব্ধি করতে পারছেন। দুই দিকে দুই জীবন রেখে তিনি দ্বিধান্বিত হয়ে বসে আছেন মাঝখানে। কি করবেন? বিশাল চিন্তা ভাবনার ব্যাপার হয়ে রয়েছে তার কাছে। তিনি জানেন দুইটা জীবনের একটাও তার স্বচ্ছ সুখের লাঙল টানতে পারবে না, যাই করুক না কেন। তবে করণীয়টা কি? খোঁজ পাওয়ার পরেও ফাতিহাকে বৃদ্ধাশ্রমেই ফেলে যাবে, নাকি বাড়ি নিয়ে গিয়ে পারভিনের সংসারটাই নিজ হাতে আগুন ধরাবে? পাড়ার লোক তো আছেই পড়ে গুণগানের জন্য, সে আর বলতে কি। ফাতিহা তার সামনে বসে শব্দ করে কান্নাও করতে পারছে না। চাপা দেওয়ার চেষ্টায় শুধু ফোফানোর শব্দ ভাসছে। অস্বস্তির তীব্রতাও বাড়ছে ধীরে ধীরে। আফজাল হোসেন কিছুক্ষণ চুপ থেকে বললেন, বাড়ি যাইবা? এই প্রশ্ন যেন আরো নিদারুণ আঘাত হানে ফাতিহার বুকে। বাড়ি? কোন বাড়ি? যে বাড়িতে তার ছায়া পড়া নিষিদ্ধ হয়ে গিয়েছিল সে কত বছর আগে, সেই বাড়ি? যে বাড়িতে কখনো তার পরিচয় উঠল না, সেই বাড়ি? মুখে আঁচল চাপা দিয়ে সে মাথা নাড়ে দুদিকে। এতটা কাল যখন একা কাটিয়ে দিল, বাকি কালটা আর এই লোকের ঘাড়ে চাপার একদম ইচ্ছে নেই। কি সুন্দর কথা তার, বাড়ি যাবে। এমন যাওয়ার হলে তো কবেই যাওয়া যেত। কেন যাবে সে? আরেকটা সংসারে শান্তি নষ্ট করতে? কেন যাবে এই মানুষটারই বিরক্তি ও বোঝার কারণ হতে? তার মাথা নাড়ানো দেখে যেন চোখের রুক্ষতা আরো গাঢ় হয় আফজাল হোসেনের। যাবেই না যখন, সন্ধান তার বাড়ি পর্যন্ত পৌঁছালো কেন? আর এখন সাধলো যখন, নিষেধই করলো কেন? এমন দুইয়ের দোষ দুই চোখেই উপস্থিত। দোষাদোষীর কারণেই সেদিন মাঝখানে বেঁকে গিয়েছিল তাদের সম্পর্ক। এখনো বেঁকে যাচ্ছে মতামত। আফজাল হোসেন উঠতে উঠতে আদেশস্বরূপ বলেন, বড় পোলায় আইব নিতে, চুপচাপ যাইও, সাথে দেখা হইছে তোমার? কান্নারত অবস্থায় দৃষ্টিনত রেখেই মাথা কাত করে ফাতিহা বলে, হইছে। আমি কথা বলে যাবো এখন, দেখি তারা কি কয়। পোলায়ও শীঘ্রই আসবো, তৈরি থেকো। আমি কি কারণে যামো আর একটা সংসার নষ্ট করতে? বেশি কথা বললো না, বেশি বলে বেশি বুঝে বুঝে জীবনটারে শেষ করছো। আর যত মন্দ দোষ চাপাইছো আমার ঘাড়ে। তুমিও ভুল বুঝলা, বাড়ির লোকজনও ভুল বুঝতেছে, কাল পরশু এলাকার লোকজনও বুঝবো। যার যা বুঝার বুঝতে থাকো, তবুও ভালো থাকো। পোলায় সাদরে আইবা, নিষেধ করো না একবারও। আফজাল হোসেন বেরিয়ে যায় কেবিন ছেড়ে। ফাতিহা এবার হুহু কান্নায় মজে থাকার সুযোগ পায়। ঘাড় প্রায় অর্ধেকটা নুয়ে দেয় কান্নায় ভাঙতে ভাঙতে। আফজাল হোসেন এসে ম্যানেজারের সাথে কথা বলেন। তিনি কোনো রকম নিশ্চয়তা তাকে দিতে পারলেন না ছাড়ার ব্যাপারে। ফাতিহার কোনো পরিবার আছে বলে জানেন না তিনি, তাই তার হয়ে অ্যাপ্লিকেশনও করতে পারবে না কর্তৃপক্ষের কাছে। আফজাল হোসেন নিজেকে পরিচিত করে তোলার লক্ষ্যে চেষ্টা চালিয়ে গেলে তিনি বলে দিলেন সরাসরি যেন কর্তৃপক্ষের সাথেই কথা বলে। এরপর মিনিট 10 অপেক্ষা করে কর্তৃপক্ষের একজনের সাথে দেখা করেন। নিজেকে ফাতিহার পরিবার হিসেবে তুলে ধরেন, নিয়ে যাওয়ার আবেদন করেন। ফাতিহা এমনিতেই নানান রোগে আক্রান্ত, তাই চাইলেই তারা অনুমতি দিয়ে দিতে পারেন না। তবুও যখন পরিবার বলে দাবি করছেন, তারা সংস্থা থেকে লোক পাঠিয়ে খোঁজ নিবে তাদের গ্রামে, কথা বলবে তার সাথেও। বিস্তারিত ঠিকানা ও ফোন নম্বর লিখিয়ে নিল আফজাল হোসেনের হাতে। একটা প্রত্যাশার আবেদন জমা করে কৃতজ্ঞতা জানিয়েই তিনি বিদায় নেন এখান থেকে। আরেকবার যেতে চাইছিল ফাতিহার কাছে, যেন তাকে জিজ্ঞেস করা হলে কর্তৃপক্ষের নিকট সম্মতি প্রদান করে দেয় সহজেই। কিন্তু দরজা পর্যন্ত গিয়েই তিনি ফিরে এলেন, কেননা ফাতিহা কাঁদছে। কান্নার বেগ আর বাড়াতে চাইছেন না, সান্ত্বনা দেওয়ার ইচ্ছাটুকু জাগালেন না মনের কোণে ক্ষোভ জমে থাকায়।
মনের ক্ষোভে হনহনিয়ে পা চালাতে থাকেন আফজাল হোসেন। মুখটা গম্ভীর হয়ে আছে। দৃষ্টিগোচরে কত লোকজন থাকলেও খেয়াল স্থির হয় না তার সেদিকে। অথচ প্রবেশের সময় ডানে বামে সামনে মনোযোগে দেখে যাচ্ছিল এক একটা জীবনের দশাকে। এখন মাথায় চাপা শুধু ফাতিহার অবস্থা। দৃষ্টিতে ফুটে আছে শুধু সেই রুগ্ন মুখটা। সেদিন তো এমন ছিল না। এমন মুখের গঠন তো তাকে প্রেমের বশে ফেলেনি। ভুলটা কে করেছিল? সে নিজে? কেন গেল অবিশ্বাসের জাল বুনতে? ফাতিহাই কেন শুনল না সেদিন তাকে? দিনে একটা রুটিও কি দেয়নি তার মুখে তুলে? একবেলা পুষিয়ে বাকি 2 বেলার আহার কি সে জোগাড় করার তীব্র চেষ্টা করে যাচ্ছিল না? সেসব নিয়ে ভাবতে ভাবতে রাস্তা পর্যন্ত চলে আসে আশ্রমের সীমানা ছেড়ে। হাঁটতে শুরু করে রিকশার জন্য সামনের দিকে। এমনি এক লাশবাহী বাহন ছুটে যায় এই পথ ধরে। কোনো হসপিটাল থেকে ছুটে যাচ্ছে হয়তো যাত্রীর বাড়ির উদ্দেশ্যে। ভেতরে কি হাওমাও কান্না কানে বাজলো, যতক্ষণ না তার নিকটস্থ পথটুকু ছেড়ে গেল। কোনো পরকালগামীর পরিজনের কান্না। আফজাল হোসেনের পা দুটোও থেমে গেছে হঠাৎ সাথে সাথেই। কেমন কানে বেজে রইল আর্তনাদ। বুকের ভেতরটাও মোচড় দিয়ে উঠল অনুশোচনায়। দোষ তার, সে দোষী। ফাতিহা চেয়ে কয়েকগুণ বেশি দোষী। এভাবে যাওয়া তার ঠিক হবে না। ফাতিহা কাঁদছে। এত বছর কেঁদে কেঁদে রুগ্ন হয়ে উঠেছে, আজও কাঁদছে। কেন আজও এই কান্নার কারণ সে হয়ে আছে? কেন ফাতিহা কান্নার কারণটুকু শুধুমাত্র তার মধ্যেই সীমাবদ্ধ রেখে দিল? খুঁজল না কেন একটা সুন্দর সংসার? বাঁধল না কেন নতুন স্বপ্ন? পিছু পথে আবারও হেঁটে আসে আফজাল হোসেন। পুনরায় ছুঁয়ে নেয় স্বপ্ন নিকেতনের সীমা। বুকের ভেতর যে সেই বাহনটি একটা ধুকপুক তুলে গেল। তার চলাও থামেনি একদম ফাতিহা পর্যন্ত না গিয়ে। ফাতিহা এখনো কাঁদছে। তার জন্যই কাঁদছে আঁচলে মুখ চেপে। আফজাল হোসেন নিকট এসে দাঁড়ালেই ফাতিহার নজর পড়ে এদিকে। এখনো তিনি যাননি। সে কখন না চলে গেলেন। আফজাল হোসেন এবার টুল সরিয়ে বিছানার কিনারাতেই বসে যায়। ফাতিহার রুগ্ন হাত জোড়া ধরে নেন নিজের দুহাতের মধ্যে চেপে। অনুতপ্ত দৃষ্টি জোড়া স্থির ফাতিহার নত চোখের পাতায়। থমথমে মুখ, কিন্তু কিঞ্চিত কম্পনের সুর। থেমে থেমে উচ্চারণ করে যান কিছু বাক্য।